আমরা তিনটা কেস হতে পারে, তিন ধরনের সলিউশন হতে পারে। প্রথমটা সোজা, যে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ক্লাসই অন্য যত ক্লাস আছে তার থেকে আলাদা করা যায় উইথ ডিসিশন ফাংশন। তাহলে তখন আমরা বলতে পারি যে ডিআই এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা ক্লাস সিআই এর অন্তর্ভুক্ত, আই ইকুয়াল টু 1 to m। অনেক ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তুমি যদি অনেকগুলো ক্লাসের কথা চিন্তা করো, বাস্তবে ধরো আমরা যদি স্পেসের কথা চিন্তা করি, যে তোমার ঘরের একটা স্পেসে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বসাইলা, প্রত্যেকটা এক একটা ক্লাস, ঠিক আছে? তাহলে তুমি একটা ক্লাসকে আলাদা করবে কিভাবে? একটা সারফেস দিয়ে কিন্তু হবে না, ওইটাকে আসলে তুমি চিন্তা করো মুড়ায় ফেলতে হবে। তার মানে কি, তার অনেকগুলো সারফেস থাকতে পারে, বা একটা সারফেস দিয়ে মোড়ায় আনতে হতে হবে। তাহলে ওটাকে আমরা আলাদা করতে পারবো যে এই মোড়ানো জিনিসটা এই ক্লাস, এই মোড়ানো জিনিসটা এই ক্লাস। ওকে, সেজন্য অনেকগুলো তোমার ডিসিশন ফাংশন বা সারফেস লাগে রিয়েল লাইফে। কেস ওয়ানটা জেনারেল কেস, ওটা একটা ম্যাথামেটিক্যাল, ওটা আসলে বাস্তবে হয় না। কেস টুটা হচ্ছে বাস্তব। তাহলে কি হচ্ছে এখানে, ইচ ক্লাস ইজ সেপারেবল ফ্রম দি এভরি আদার ইন্ডিভিজুয়াল ক্লাস বাই ডিস্টিংক্ট ডিসিশন সারফেস। তার মানে তুমি চিন্তা করছো, আমরা 3D থেকে যদি উপরে যাই, 4D 5D 6D, তাহলে অনেকগুলো সারফেস দিয়ে আটকে রাখতে হবে। এই সারফেস দিয়ে এই ক্লাসটাকে আমরা আটকে রেখেছি, তার মানে এর মধ্যে যদি হয় তাহলে এই ক্লাসের অন্তর্ভুক্ত, এর বাইরে হলে এই ক্লাসের অন্তর্ভুক্ত না। তাহলে সেখানে যদি আমার এমটা ক্লাস থাকে, তাহলে আমার কতটা পেয়ার ওয়াইজ সেপারেবল ডিসিশন ফাংশন থাকবে, এম ইন্টু এম মাইনাস 1/2। এটা ম্যাথামেটিক্স থেকে আসে। তাহলে এখানেও দেখো আমরা কিভাবে ডিফাইন করেছি। তাহলে এখানে ডি একটা না, ডি আই জে, একটার সাথে আই এর সাথে জে এর আমরা ডিস্টেন্স বের করার চেষ্টা, ডিসিশন ফাংশন বের করার চেষ্টা করছি, করে ওটা আমরা ভ্যালুটা বের করলাম। সেখানে আমরা সেট করে দিতে পারি যে এটা যদি 0 থেকে হয় তাহলে সি এর অন্তর্ভুক্ত, যদি না হয় তাহলে এর অন্তর্ভুক্ত না, আরেকটা ক্লাসের মধ্যে সে চলে যাবে। একইভাবে কেস 3ও আছে, যেখানে আমরা এম ডিসিশন ফাংশন ডি কে দিয়ে ডিফাইন করি। এটা আসলে ক্লাস 2 এর একটা স্পেশাল কেস, ক্লাস 2টাই হচ্ছে জেনারেল কেস। এখন আমরা কিভাবে এই ডিস্টেন্স গুলো বের করবো সেই সম্পর্কে আমরা বলে, নিচের ইয়েতে আছে ডিস্টেন্স ফাংশন। দেখো একটু করে যাও। তাহলে এখানে আমরা কি বললাম, আগে ধরে নিলাম যে এম ক্লাসেস আছে এবং প্রত্যেকটা ক্লাসের জন্য একটা প্রোটোটাইপ লাগবে, মানে ক্লাসটাকে কিভাবে ডিফাইন করেছি, কি কি ক্যারেক্টার দিয়ে ক্লাসটাকে ডিফাইন করেছি, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে Z1 represents the prototype of class 1, Z2 represents the prototype of class 2, Z3 এবং so on, and Zm represents the prototype of class M। তাহলে প্রত্যেকটা ক্লাসের একটা করে প্রোটোটাইপ আমার বা ফিচার ভেক্টর ডিফাইন করা আছে। এখন আমরা ডিস্টেন্স বের করব। এই নর্মাল আমরা যে ডিস্টেন্সের কথা জানি, যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত, ওইটাকেই বলি ইউক্লিডিয়ান ডিস্টেন্স। যেহেতু অন্যরকম ডিস্টেন্সের ডেফিনেশন আগে ছিল না, ঠিক আছে, সেজন্য আমরা সবসময় ডিস্টেন্সই বলতাম, কিন্তু স্পেসিফিক মানে নাম হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তাহলে আমরা একটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বিটুইন এ ভেক্টর এক্স, এটা হলো এক্স হচ্ছে আননোন, ওকে, একটা গিভেন ফিচার ভেক্টর দিল, এটাকে এখন আমাকে ক্লাসিফাই করতে হবে যে আমার এম সংখ্যক যে ক্লাস আছে এর কোনটার অন্তর্ভুক্ত। তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি, ধরো আমরা একটু দুষ্টামি করে মাঝে মধ্যে প্রায় ক্লাসে আমি বলি, কারণ তোমাদের অল্প বয়স তো, একটু প্রেম টেমের কথা বলে তোমাদের ভালো লাগে। যে বললো যে আচ্ছা অমুকের রহিমের সাথে একটা মেয়ের নাম, কি নাম বলবো, সঞ্জিতা। দেখো সঞ্জিতা নামে কেউ থাকলে আই এম সরি, এটা জাস্ট একটা নাম বললাম। আচ্ছা সঞ্জিতার সাথে কার প্রেম বলতে পারবি? বললে না, তাহলে কিছুদিন অবজার্ভ করতে হবে। তাহলে অবজারভেশন কি করবো আসলে, তুমি দেখো কমন সেন্স কি বলে, তুমি দেখো হ্যাঁ পাইছি পাইছি, সঞ্জিতাদের সাথে ওই রহিমের আর তাই নাকি, তুই কেমনে বুঝলি? বুঝছি বুঝছি, কিভাবে বুঝলি? আরে যাই এখান দিয়ে যাইতেছিলাম বুঝছস, দেখি যে ওরা দুজনে খুব হাসি খুশি করতে করতে পাশাপাশি হাইটা যাইতেছে, বুঝছস? তার মানে তো নিশ্চয়ই কিছু আছে। খেয়াল করো তুমি কিভাবে ডিসিশনটা নিলা, ওদের মধ্যে সম্পর্ক আছে। আর ওদের দুজনকে আমি এক ক্লাসে অন্তর্ভুক্ত করতে পারি। ডিসিশনটা কিভাবে হলো, ওরা খুব কাছাকাছি হাইটে যাচ্ছে, তার মানে ওদের মধ্যে নিজেদের ডিস্টেন্স খুবই কম। আবার যে আরেকজন বললো হ্যাঁ ওর সাথে ওর সম্পর্ক, রহিমের সাথে করে এই সানজিদের সম্পর্ক, কেমনে বুঝলি?
না আমার এমনি মনে হচ্ছে, তারপরটা এমনি মনে হচ্ছে, কোনো সম্পর্ক নেই। তুই কেমনে বুঝলি? আরে এই 6 মাস ধরে দেখতেছি শান্তি দিয়ে যদি বাম দিয়ে যায়, করিম যায় ডান দিকে হাইটে, কোনোদিন কথাও তো দেখি শুনি নাই, তো কেমনি সম্পর্ক হয় রে? খেয়াল করেছো কিভাবে আমরা ডিসিশনটা নিয়েছি? যারা খুব যে দুইটা কাছাকাছি আছে ওদেরকে আমরা ফ্রেন্ডশিপের মধ্যে ফেলে দিয়েছি। যখন ওদের মধ্যে ডিস্টেন্স বেশি তখন আমরা বলে দিয়েছি, ডিসিশন নিয়েছি যেন ওদের মধ্যে ফ্রেন্ডশিপ নাই, তাহলে ওদের ডিস্টেন্স এত বেশি থাকতো না। তাহলে দেখতে পারো এটাই কিন্তু আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে দিচ্ছি, যে কোনো একটা আননোন ভেক্টর যদি নেই আর যে কোনো একটা প্রোটোটাইপের সাথে যদি আমরা ডিস্টেন্স কম্পেয়ার করি, তাহলে যদি একই গ্রুপের হয় তাহলে তো ডিস্টেন্স বেশি হওয়ার কথা না, কম হবে। যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে কমন সেন্স বলে যে ওরা একই গ্রুপের মধ্যে পড়ে না। ঠিক আছে? তাহলে ডিস্টেন্স ফাংশন ইজ এ গুড ইন্ডিকেটর, অ্যাবসলিউটলি ট্রু না বাট ইজ এ গুড ইন্ডিকেটর যে কোনো আননোন জিনিস কোন ক্লাসের অন্তর্ভুক্ত। তাহলে যেমন আমরা একটু মজার গল্পের মধ্যে বলছিলাম যে তোমার ক্লাসে যে 20 জন 30 জন ছেলে মেয়ের মধ্যে আছে, কার সাথে কার সম্পর্ক আমরা কিভাবে বের করতে পারি? আসলে তো ওইভাবেই বের করতে পারি। ক্লাসের মধ্যেও তুমি দেখো যে দুই বন্ধু খুব ক্লোজ তারা কাছাকাছি বসে সাধারণত, বন্ধু বান্ধবী যারা ক্লোজ তারা কাছে বসে, এরকম পাবো না যে খুব রিলেশন ভালো কিন্তু একটা ওই মাথায় বসে আর একটা ওই মাথায় বসছে, এটা হয় না, এটা নেচার না। ওকে, তাহলে ওই কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করেছি যে আননোন ভেক্টর আর প্রত্যেকটা প্রোটোটাইপের যদি আমরা ডিস্টেন্স কম্পেয়ার করি তাহলে যেটার সাথে ডিস্টেন্স সবচেয়ে কম কমন সেন্স বলে যে সে ওই ক্লাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখানে তাহলে আমরা ডিস্টেন্সটা বের করেছি। দেখো ডিআই দেখতেই পাচ্ছ যে এস এ নর্মাল ইকুয়েশন, সবাই আমরা জানি যে ভেক্টর দিয়ে লিখেছি, ভেক্টর দিয়ে না লিখলে তো অনেক বড় হয়, ভেক্টর ফর্মে আমরা দিয়ে দিয়েছি যে আমরা দুইটা প্রোটোটাইপ জেড আই আই ইকুয়ালস টু 1 টু এম প্রত্যেকবার একটা একটা করে বের করতে হবে, অর্থাৎ প্রথমে 1 এর জন্য বের করতে হবে, তারপর 2 এর জন্য বের করতে হবে, 3 এর জন্য বের করতে হবে, এবং এম যত কয়টা ক্লাস আছে সব ক্লাসের সাথে ডিস্টেন্স বের করতে হবে, তারপরে দেখতে হবে কোন ডিস্টেন্সটা কম সেই ডিস্টেন্সটা সেই ক্লাসের অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে পারছো যে ন্যাচারাল লাইফে যা ঘটনা ঘটে সবই কিন্তু ইন্টারেস্টিং জিনিস। আর এই যে আমরা যা পড়াশোনা করি, ম্যাথ বলো এই বলো, এগুলো আকাশ থেকে হঠাৎ করে আসে নাই, বাস্তবের সাথে রিলেশন অলরেডি তৈরি হয়ে আছে। তারপরে আমরা দেখো যে একটা সিম্পল রিলেশনশিপ, পেজ 5 এ চলে যাও। ওকে, তাহলে এখানে আমরা একটা discriminant function কিভাবে ডিফাইন করেছি। A simple relationship may be established between a discriminant function and the distance function. তোমাদের নিশ্চয়ই মনে আছে যে discriminant function আমরা একভাবে ডিফাইন করেছিলাম আর ডিস্টেন্স ফাংশনটাকে আমরা আরেকভাবে ডিফাইন করেছি যে প্রোটোটাইপের সাথে ইকুয়াল। তাহলে এখন আমরা ডিআই না বলে ডিআই স্কোয়ার বলছি, ডাজন্ট ম্যাটার, যদি ডিআই ছোট হয় তাহলে স্কোয়ারও ছোট হবে, বড় হলে বড় হবে, সুবিধার জন্য আমরা স্কোয়ার করে নিয়েছি, তাহলে আমরা আবার ভ্যালু বের করে স্কোয়ার রুট করতে হয় না। তাহলে দেখো এটাকে আমরা এক্সপান্ড করেছি, দেখতেই পাচ্ছ ইকুয়েশনে যে ওই দুটাকে আমরা এক্সপান্ড করেছি, এক্সপান্ড করে আবার একটু সরলীকরণ বলবো না, একটু আলাদা করেছি। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, ডিআই স্কোয়ার, সেপারেশন ডিস্টেন্স ডিআই স্কোয়ার এক্স ট্রান্সপোজ এক্স মাইনাস 2 ইন্টু দিস। তাহলে এখানে খেয়াল করো তাহলে আমাদের কি কি আছে, এক্স আছে আর প্রোটোটাইপ জেড আই আছে, আই কিন্তু ডিফার করবে 1 2 3 4 2 এম। তাহলে আমরা কি বের করলাম, আগের যুক্তি থেকে আমরা কি পেয়ে এলাম, ডিস্টেন্স ডিআই যদি মিনিমাম হয় তাহলে সেই ক্লাসের অন্তর্ভুক্ত। তাহলে ডিআই যদি মিনিমাম হয় তাহলে ডি স্কোয়ারও মিনিমাম, অন্য কথায় আমরা বলতে পারি ডি স্কোয়ার ভ্যালুটা যদি মিনিমাম হয় তাহলে অবশ্যই তার করসপন্ডিং ডিআইটাও মিনিমাম। তাহলে ডিআই স্কোয়ার বের করলেই হলো। তাহলে কিভাবে ডিআই স্কোয়ার আমরা বের করব, ইকুয়েশন 1 নাম্বার দেখো, তাহলে এক্স ট্রান্সপোজ এক্স থেকে আমরা আরেকটা ওই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছি এটা বিয়োগ করছি, তাই না? তাহলে ডিআই স্কোয়ার মিনিমাম কোনটা হবে, এক্স তো আমার গিভেন ভেক্টর, ও যা আছে তার পরিবর্তন তুমি করছো না, ওকে দেওয়া হলো যে এই ভেক্টরটা আছে, আপনি এটা বলেন কোন ক্লাসের অন্তর্ভুক্ত বের করেন, তাহলে ওটা তো যেটা দিছে সেটাই হবে, তো তুমি আর পরিবর্তন করলে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তাহলে পরিবর্তন আমার কোনটা হচ্ছে, সেকেন্ড এক্সপ্রেশন যেটা আছে ইকুয়েশন 1 এর। ঠিক আছে, তাহলে মিনিমাম কখন হবে ডিআই, তাহলে প্রথম এক্সপ্রেশনটা তো যা আছে তাই, দ্বিতীয়টা যখন ম্যাক্সিমাম হবে তখনই আমার ডিআই স্কোয়ার মিনিমাম হবে, বা তখন আমার ডিআই মিনিমাম হবে। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি সেকেন্ড এক্সপ্রেশন যেটা আছে এক্স ট্রান্সপোজ জেড আই,
মাইনাস হাফ জেড ট্রান্সপোজ জেড, এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ডিআই মিনিমাম হয়ে যাবে। ওকে, ওটি আমরা পরে লিখেছি যে ফাইন্ডিং ডিআই মিনিমাম is equivalent to finding di square minimum, that is equivalent to maximum of ওই যে x ট্রান্সপোজ zi মাইনাস হাফ zi ট্রান্সপোজ যেটা, এটা যদি আমরা বের করতে পারি তাহলেই হয়ে গেল। তাহলে আমরা ডিসিশন ফাংশনটাকে আমরা কিভাবে বের করতে পারি, dix ওই এক্সপ্রেশনটা আমরা লিখে দিলাম i equals to m। তাহলে আমরা ডিসিশন ফাংশন এভাবে ডিফাইন করতে পারি, ডিআই যখন যেটা ম্যাক্সিমাম ডিজ এর থেকে, তাহলে এক্সটা সিআই এর অন্তর্ভুক্ত, নট ডিজ এর অন্তর্ভুক্ত। লাস্ট ইকুয়েশন, এ ডিসিশন রুল may then be defined as if di of x is greater than di of j, তাহলে এক্সটা আই এর আই ক্লাসের অন্তর্ভুক্ত, জে ক্লাসের না, কারণ আমরা ডিআই ম্যাক্সিমাম যেটা সেটাই হচ্ছে তার ক্লাস। তাহলে আমরা ঘুরে এখন পেয়ে গেলাম যে মিনিমাম ডিস্টেন্স না বের করে ম্যাক্সিমাম ডিস্টেন্স বের করেও তাহলে আর আমার এত কিছু করতে হয় না। ম্যাক্সিমাম ডিস্টেন্স করে আমরা কম্পেয়ার করতে পারি যে একটু আগের যে ইকুয়েশন 2 তে যেভাবে আমরা ডিআই ডিফাইন করেছি সেভাবে যদি আমরা ডিআই বের করি, তাহলে আমরা প্রত্যেকটা ডিআই কম্পেয়ার করে দেখি যে ডিআইটা যেটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুর করসপন্ডিং ক্লাসটাই হলো নতুন যে ভেক্টর এক্স আনলাম সেই ক্লাসের অন্তর্ভুক্ত। তারপর আরেকটা বলে নিয়ারেস্ট নেইবার রুল। সেখানে দেখো আমরা কি বললাম, যদি অনেকগুলো স্যাম্পল থাকে তাহলে এগুলো কোন অন্তর্ভুক্ত। ওকে, তাহলে এখানে আগের মতো আমাদের সিআই টু সিআই ক্লাস আছে, তাহলে এখানে আমরা বের করতে পারি যে এই ডিস্টেন্সটা যেখানে মিনিমাম সেই ক্লাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই গিভেন ভেক্টরটা যে ক্লাসের নেয়ার, আমি যদি বসানোর কথা বলি, যে আমি বসাইলাম, বসালে দেখলাম যে ভিজুয়ালি যদি দেখি যে এই জিনিসটা এই জায়গায় ফিট হয়ে গেল, তাহলে এর কাছাকাছি কোন ক্লাসটা আছে, তো সেই ক্লাসের অন্তর্ভুক্ত, এই জন্য সাথে ম্যাচিং ভালো হলো। ওকে, এই জন্য এটা বলে নিয়ারেস্ট নেইবার রুল, যে এটা কোন নেইবারের নিয়ারেস্ট হয়েছে, তাহলে এই আননোন ভেক্টরটা ওই ক্লাসের অন্তর্ভুক্ত। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখা যায় যে একটা দিয়ে তো শুরু করতে হবে, শুরু করার বেলায় যদি মনে করো যে আমার অনেকগুলো ক্লাস আছে, যে ক্লাসটা আউটলায়ার মানে সে অ্যাভারেজের থেকে অনেক বাইরে আছে, তার দিয়ে যদি আমি শুরু করি সব সময় কিন্তু ঘুরে ফিরে আমি ওটাই পাবো যে আউটলায়ারের টাই মিনিমাম ডিস্টেন্স হবে, তার মানে আসলে আমি ট্রু ভ্যালুর কাছে যেতে পারবো না। এটা একটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ। এই জন্য অনেক এখন ইউজ করে অনেক সময় কে নিয়ারেস্ট নেইবার, কে মানে একটা না, কে ইকুয়াল টু দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে। তাহলে আমরা নিয়ারেস্ট একটা না বের করে কয়েকটা বের করলাম, বের করে তারপরে আমরা আবার এটার মধ্যে সার্চ করে দেখবো যে এইগুলোর মধ্যে কোনটা সত্যি সত্যি কাছে সে, তাহলে সেই ক্লাসের অন্তর্ভুক্ত সে। তাদের সুবিধাটা কি, তাহলে কোনো শুরুতে আমি যদি একটা ভুলও করে থাকি, আউটলায়ারের মধ্যেও পড়ে থাকি, ধরো একটা ভ্যালু আছে 10, ঠিক আছে, আমরা অন্যগুলোর অ্যাভারেজ গুলো ধরো 5, 6, 3, 4 এরকম, তাহলে আমরা 10 দিয়ে যদি শুরু করি তার কাছে যাই পেয়ে যাবো হয়তো ওইটি, কিন্তু সে আসলে ক্লাসের অন্তর্ভুক্ত না। তাহলে আমি যদি অন্যগুলোর সাথে কম্পেয়ার করি তখন আমি দেখতে পাবো না 10-এর কাছেও, 10-এর সাথে তার ডিস্টেন্স মনে করো 3, কিন্তু আমি দেখতে পাচ্ছি 5-এর সাথে তার ডিস্টেন্স হচ্ছে 2.5, তাহলে আসলে সে 5-এর অন্তর্ভুক্ত, নট 10-এর অন্তর্ভুক্ত। সেজন্য বাস্তবে এখন কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমটা বা কেএনএন বলে, কেএনএন অ্যালগোরিদম ব্যবহার করে, অর্থাৎ একটা নেইবার নিয়ারেস্ট নেইবার খুঁজবো না, আমরা কয়েকটা নেয়ার খুঁজবো যে এর কাছাকাছি আর কে কে নেইবার আছে, এর মধ্যে থেকে সে সবচেয়ে কাছে যায় তার অন্তর্ভুক্ত, সে একটা না। ওকে, তাহলে বাস্তবে আমরা এই কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমটাই ব্যবহার হয়, কারণ শুধু নিয়ারেস্ট নেইবারের একটা প্রবলেম যে ভুলক্রমে আমরা শুরুটা, আমরা যেহেতু জানি না, এক্স্যাক্টলি জানি না কোন, জানলে তো আর আমার এই প্রসেস করার প্রয়োজনই ছিল না। শুরুতে যদি আমরা একটা আউটলায়ারের সাথে কম্পারিজন শুরু করি তাহলে ঘুরে ফিরে সে ওখানে আটকে থাকবে, ঠিক আছে। যেমন ধরো আমরা শেষ দুষ্ট একটা গল্প দিয়ে শুরু করি, আমরা যদি বাংলাদেশেই থাকি, তাহলে তুমি যদি এখানে পাত্রী খুঁজো, ছেলেদের কথা বলছি, আর মেয়েদের বললে মেয়েরা রাগ হয়ে আমরা মার দিবে, তাহলে এখানে যে কয়েকটা মেয়ে পাওয়া যায় তার মধ্যে থেকে তুমি একটা খুঁজে পাবা,
কিন্তু যেই তুমি ইউরোপে চলে গেলে, আরে সর্বনাশ, কি বাংলাদেশি মেয়ে, এইখানে সব দেখো স্লিম লম্বা ফর্সা কি পাওয়া যাইতেছে। তাহলে তুমি যদি অনেকগুলো নিয়ারেস্ট খুঁজো, তখন দেখা গেল যে তুমি ট্রু ভ্যালুর কাছে চলে গেছো। একই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়, যে একটা নেইবার না বের করে নিয়ারেস্ট নেইবার কয়েকটা বের করা হয়, তারপরে ওদের মধ্যে কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করে যেটা মিনিমাম পাওয়া যায়, তখন বলা হয় যে এই নতুন ভেক্টরটা আসলে এই ক্লাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সুপারভাইজ লার্নিংটা মোটামুটি শিখে গেলাম। নেক্সট ক্লাসে হয়তো আমরা তোমার আনসুপারভাইজ লার্নিংটা শিখবো। আনসুপারভাইজ মানে কিছুই দেওয়া নাই, ঠিক আছে? যেমন তুমি যদি প্রথম জীবনে ঢাকা যদি কেউ আসো, হ্যাঁ, বাপ মা বলছে ঢাকা যাবে, যাই অমুকের বাড়িতে যাইতে হবে। আচ্ছা, ঢাকা আয় হয়তো নামে জিজ্ঞেস করে যে ভাই আমি তো অমুক জায়গায় যাবো, তাহলে কোন বাসে উঠবো? বা এই বাসে উঠবো। তো কিছু যাওয়ার পরে তুমি কিন্তু আবার জিজ্ঞেস করো পাশের যে বসে আছে, ভাই আমি তো অমুক জায়গায় যাবো, তাহলে এই বাসে উঠলাম, ঠিক আছে? আছে, কোন জায়গায় নামবো? অমুক জায়গায় নামবো। তারপর ওখানে যাই কিন্তু আবার জিজ্ঞেস করবো যে ভাই এইটাতে তো এই নম্বর রুটটাতে কোন দিকে হবে। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে থাকি, কারণ তোমার কাছে নুন কোনোটাই নুন না। আনসুপারভাইজ লার্নিং ওরকম আমরা দেখবো যে আমরা অনেকগুলো ভেক্টর দেওয়া আছে, কোনোটাই ক্লাসিফাই করা নাই, তাহলে আমরা কিভাবে ক্লাসিফাই করব? এখানে যেমন ছিল সুপারভাইজ, সুপারভাইজ মানে আগেই তোমাকে দিয়েই দিছে যে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, তার করসপন্ডিং প্রোটোটাইপ কি হবে সেই ফিচার ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ ক্লাসিফাই করে দেওয়া আছে প্রত্যেক ক্লাসের বৈশিষ্ট্য কি হবে। ওকে, তারপরে তোমাকে আলাদা করেছে। যেমন আমরা যদি বলি যে ঠিক আছে আমার ক্লাসে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা করব, তার আগে যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে এবং নামও লেখা থাকে, তখন তুমি নতুন যে আসলো তাহলে কিভাবে করবো, যে ভাই বাড়ি কই? ওর ফিরোজগঞ্জ, তাহলে আপনি বরিশালের ক্যাটাগরিতে চলে যান, ঠিক আছে? কিন্তু যদি প্রথম যেদিন তোমরা ক্লাসে আসলা ওদিন তো কেউ কারো চিনে না, তাহলে কিভাবে আমরা ক্লাসিফাই করবো? তখন তুমি হয়তো একজন জিজ্ঞেস করবে আপনার বাড়ি কই? বরিশাল। ও ভাই তাহলে আমার বাড়ি তো ওইদিকে, আসেন আমরা দুজন এক। তারপর একদিন আসলো যে ভাই আপনার বাড়ি কই? বলে, আমার বাড়িতে ময়মনসিংহ। ও হো ভাই, ভালো আছেন, ঠিক আছে। আমগো বাড়ি হচ্ছে গিয়ে ভাই, আমগো বাড়ি বরিশাল। তখন ও বুঝলো যে না আমি এটার মধ্যে না, আমার আরেক ক্লাসে। তৃতীয় আরেকজন আসলো, ভাই আচ্ছা বাড়ি কই? বলে রংপুর। ও আচ্ছা ভাই রংপুর, ভালো আছেন? ভালো আছে। ও বুঝলো যে না তাহলে আমি বরিশালের মধ্যেও পড়ি না, ময়মনসিংহের মধ্যেও পড়লাম না, একটা রংপুর একটা আলাদা গ্রুপ হয়ে গেল। এইভাবে তুমি সবকে চেক করতে থাকো, অটোমেটিক্যালি তুমি দেখো যে অটোমেটিক্যালি ভাগ হয়ে গেছে, যে প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুসারে ভাগ হয়ে গেছে। এই প্রিন্সিপালটা আমরা ইউজ করি আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের জন্য, যেখানে শুরুতেই আমার কোনো কিছু ডিফাইন করা নাই, কোনো ক্লাস ডিফাইন করা নাই, ফিচারও ডিফাইন করা নাই। ফিচার বের করে তারপরে আমরা কম্পেয়ার করতে থাকি। একটু আগে যে আমরা একটা প্র্যাকটিক্যাল গল্প বললাম, যে আমরা ক্লাসের মধ্যে প্রথম দিনই কিভাবে ভাগ হয়ে যায়, এখানে কেউ কাউকে চিনি না, কেউ কার বাড়ি কোথায় জানি না, ইত্যাদি। তাও কিন্তু ঠিক আলটিমেটলি আমরা কিন্তু ক্লাসিফাই করে ফেলি। একই রকম আনসুপারভাইজ ক্ষেত্রে এরকম আমরা একই প্রিন্সিপল ব্যবহার করি। আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা এটা ডিসকাস করব। নেক্সট ক্লাস কি আমাদের? সোমবারে না? জি স্যার। মানডে একটায়। জি স্যার। আর একটা আমরা চিন্তা করে দেখি, আমাদের মানডেতে আছে আর ওয়েডনেসডেতে আছে একটার সময়, তাই না? জি স্যার। আরেকটা কি আমরা মঙ্গলবারে সেট করতে যাচ্ছি একটা, না? জি স্যার, মঙ্গলবার 11টায় স্যার, মঙ্গলবার মঙ্গলবার 12টায় আমাদের স্যার আরেকটা ক্লাস আছে এর জন্য আর কি। আচ্ছা, মঙ্গলবার 11টায় একটা চিন্তা করেছি। ওকে, দেখি আমাদের কি অবস্থা হয় মঙ্গলবার 11টা। তো থাক তাহলে ওইভাবে একটা অপশন থাকুক সবাই। সোমবার একটায়, বুধবার একটা, আর এক্সট্রা ক্লাস আমাদের মঙ্গলবার 11টায়। আমরা ধরো আগেই জানাই দিতে পারবো যে সকালবেলা আধা আমরা সেটা করতে পারবো কি পারবো না, যেহেতু এক্সট্রা ক্লাস অপশন আমাদের থাকলো। তো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে এটা কিন্তু কে, আমাদের পরীক্ষায় থাকে। স্যার কে নিয়ারেস্ট নেইবারেরটায় বলো। মানে এখানেও তো স্যার আমি পরবর্তীতে অনেকগুলো নেইবার সিলেক্ট করলেও যেটা কাছে সেটাই সিলেক্ট করতেছি, তো ওইবারও কি ভুল হওয়ার হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি সম্ভাবনা কাছে। থাকে না? মানে একই না, নেইবার ভুল সিলেক্ট হওয়ার করার চান্স সম্ভাবনা মানে থাকে কি? না? না,
একই নেইবার সিলেক্ট হওয়ার চান্স থাকে না, কারণ তুমি তখন দেখা যাবে যে আউটলায়ার হয়, তখন দেখা গেল যে তুমি অন্য কোনো একটা পেয়ে গেছো যেটা ডিস্টেন্সটা আরো কম, তখন তুমি বলতে পারবে যে না আসলে তা না, এটার অন্তর্ভুক্ত। মানে ওইটা ডিপেন্ড করে স্টার্টিং পয়েন্টের উপর, স্টার্টিং পয়েন্ট তুমি কোত্থেকে নিয়েছো। ঠিক আছে, ধরো আমরা যদি এইভাবে চিন্তা করি যে তোমার স্টার্টিং পয়েন্ট, ধরো একটা একেবারে গ্রামের ছেলে, অত লেখাপড়া জানে না, তার সাথে কম্পেয়ার করে তুমি পেলে ও আমি তো খুব জানি, তাহলে আমি অনেক ভালো আছি। কিন্তু যেই তুমি আবার ধরো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে দেখলো যে, ওরে সর্বনাশ, আমার কাছাকাছি তো অনেক কয়টা, তো আমি তো আগের মতো আর ভালো নাই দেখা যাচ্ছে। তারপর এখান থেকে মনে করো ফার্স্ট সেকেন্ডে আমরা গেলাম বিদেশে, আরে শালা আমি ফার্স্ট বা সেকেন্ড, ইউএস বা আমেরিকা যায় পরে ওরে বাবা রে বাবা, আমার থেকে দিদি আরো ভালো দেখা যায়, আমি তো আরেক গ্রুপের এই গ্রুপের মধ্যে পড়লাম না। ক্যান ইউ সি? তাহলে আমি স্টার্টিং পয়েন্টটা কোথায় ধরছিলাম তার উপর কিন্তু আমার ক্লাসিফিকেশন আলাদা হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সবকটা কম্পেয়ার করতে পারি, তখন কিন্তু বুঝতে পারবো যে আসলে আমার পজিশনটা কোন গ্রুপের মধ্যে পড়ে। ঠিক আছে, এই জন্য একটা নেইবর না বের করে আমরা কয়েকটা নেইবর বের করে তারপরে খুঁজে চেষ্টা করি এর মধ্যে মিনিমাম সেপারেশন ডিস্টেন্স কোনটা, সেটাই তাহলে তার ট্রু নেইবার। ইট নট নেসেসারিলি মিন যে সে এটার ওই গ্রুপের অন্তর্ভুক্ত, কিন্তু যতগুলো ক্লাস দেওয়া আছে তার মধ্যে এটা, এমন হতে পারে আরেকটা নতুন ক্লাস যদি থাকতো তার অন্তর্ভুক্ত হতে পারতো, কিন্তু যেহেতু এটা আর দেওয়া নাই টিচার্স ভেক্টরের মধ্যে, তাহলে আমরা আর নতুন করে চিন্তা করতে পারবো না। যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যেই কোনো একটা গ্রুপের মধ্যে আমাদেরকে পড়তে হবে। এমনও হতে পারে যে ডিস্টেন্সটা অনেক বেশি, ধরো আমার যদি 10টা ক্লাস দেওয়া থাকে, আর সহজ করে দিই 5টা ক্লাস আছে, হ্যাঁ, ওদের নিজেদের মধ্যে ডিস্টেন্স মাত্র 5 করে, মনে করো 5, 5.5, 3, 4 এরকম, কিন্তু আমার নতুন একটা ভেক্টর দিল, ওর সাথে সবগুলো ডিস্টেন্স হয়ে গেল 10, 11, 12, 13, 14, 15। তার মানে আসলে কি বোঝায়, এ আসলে এই গ্রুপের মধ্যেই পড়ে না, অন্য একটা গ্রুপের ছিল। কিন্তু যেহেতু বলছে আমাকে এর মধ্যে ক্লাসিফাই করো, তাহলে আমাকে কি করতে হবে, এটার মধ্যে ডিস্টেন্স যেটা সবচেয়ে কম হুইচ ইজ 10, ওটাকে বলতে হবে যে নতুন যে ভেক্টরটা আমরা পেলাম বা দেওয়া হলো, এ ওই ক্লাস ওইটার অন্তর্ভুক্ত যাদের সেপারেশন ডিস্টেন্স হচ্ছে 10, কিন্তু অন্যগুলো আরো বেশি, 11, 12, 13, 14। ঠিক আছে, কিন্তু যদি আমার আরেকটা ক্লাসিফিকেশন ভেক্টর দেওয়া থাকতো, তার সাথে হইতে পারতো তার ডিস্টেন্স হতো 1, অনলি 1, তাহলে সে আসলে ওই ক্লাসের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যেহেতু ওই ক্লাসটা আমার গিভেন ক্লাসের মধ্যে নাই, তাহলে আমার আর কিছু করার নাই, এই গিভেন ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে কাছের কোনটা সেটার সাথে বলতে হবে, এটা যদি আপনি এটাকে ক্লাসিফাই করেন তাহলে এর মধ্যে এটা করতে হবে। ঠিক আছে, যেমন আমাদের ডাক্তার ভাইদের কি হয়, ডাক্তাররা তোমার টেস্ট করে ভুল করে না, টাটা দিল, তার জ্ঞানের মধ্যে যদি না থাকে, তার মাথা চিন্তার মধ্যে মনে করো 5টা অসুখের কথা চিন্তা আছে, আসলে আমার অসুখ হচ্ছে 6 নম্বর অসুখটা, তো সে কি করবে তখন, এই 5টার মধ্যে কাছাকাছি যেটা বলবে যে ও তাহলে এটা এই অসুখটা হয়েছে, সে ওষুধটা দিয়ে দিবে, এটা ভুল। কিন্তু যেহেতু তার স্কোপটা হচ্ছে 5টা চিন্তার মধ্যে রেখেছে, 5টা অসুখ ওর মধ্যে আমাকে ফেরানোর চেষ্টা করছে, এর মধ্যে কোনটা হইতে পারে, এই যে তার যে টেস্ট করাই আনলাম, টেস্টের মধ্যে এটা, তাহলে তার মনে হচ্ছে যে ব্রেনে একটু সমস্যা হতে পারে। আসলে তো হয়তো ব্রেনের সমস্যা না, সমস্যা হয়তো তোমার দেখা গেল কিডনিতে আছে, কিন্তু কিডনির কথা চিন্তার মধ্যে আনেই নাই। বুঝতে পারছো? জি স্যার। এটা খুবই ইন্টারেস্টিং এই ক্লাসিফিকেশন। সবচেয়ে কঠিনটা হচ্ছে ওইটাই যে বেস ক্লাসিফিকেশন, নেক্সট আমরা পড়াবো। ওটা তত ব্যাখ্যা করতে পারবো না, আমি নিজেও ওর খুব বুঝি না, অনেক বোঝার চেষ্টা করেছি, মোটামুটি বুঝেছি, কিন্তু রিয়েল লাইফের ওর সলিউশন বের করারও চেষ্টা করেছি কিছু ক্ষেত্রে। কিন্তু নিজের থেকে অনেক ডাটা সেট না পেলে তো আসলে বোঝা যায় না। ওখানে আর নতুন কিছু কনসেপ্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট, এখানে তো কোনো স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট না, এগুলো হচ্ছে কমন ডিস্টেন্স কনসেপ্ট থেকে, নিয়ারেস্ট নেইবার কনসেপ্ট থেকে, কমন সেন্স কনসেপ্ট থেকে আমরা এগুলো বের করতে পারি। ওইটাই কিন্তু বাস্তবে ব্যবহার হয়, যেটা আমরা পরে কত ক্লাসের পরে হয়তো পড়তে পারবো, বা কত ক্লাসে মানে কত মানে আগামী ক্লাসে আর কি, যদি পারি তাহলে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং থেকে করতে পারি। স্ট্যাটিস্টিক্স তোমরা পড়েছো সেকেন্ড ইয়ারে বোধহয় না? জি স্যার। হ্যাঁ, ওইটা আমরা আবার একটা রিভিউ করবো, করে ওটা পড়বো। তারপর অনেকগুলো ওখানে ম্যাথামেটিক্যাল প্রসেস আছে, ওগুলো আমরা সিম্পলিফাই করে এনে দেখাবো যে বেজ রুলস অ্যাপ্লাই করে অপটিমাইজেশন কিভাবে করতে হয় বা কিভাবে করা হয়।
তাহলে আর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর না থাকলে তো আজকে আমরা এই পর্যন্ত শেষ। স্যার মনে হয় কারো কোয়েশ্চেন নাই, আমরা শেষ করে দিতে পারি। ওকে, শেষ। আমরা কয়জন ছিলাম? 5-6 জন আগের মতোই নাকি? জি স্যার। তো অন্যদের কি অবস্থা? 20 জনে থাকার কথা, ওদের কি অসুবিধা হচ্ছে? অনেক প্রবলেম হচ্ছে ওদের? স্যার আসলে বুঝতে পারতেছি না, প্রথমে ছিল, প্রথমে অনেক, বুঝতে পারছি। আস্তে আস্তে কমতেছে। হুম। আস্তে আস্তে কম তো ঠিক আছে, ওদের নোটটা তো মোটামুটি যাচ্ছে, এতে হয়তো কাজ হয়ে যাবে। ভাবতেছি যে জি নোট স্যার, পড়লেই তো আমার মোটামুটি হয়ে যাবে। রেকর্ডেড লেকচার আ- থাকে এবং নোটগুলো আম- যাচ্ছে, এর জন্য হয়তো আর্জেন্সি ফিল করতেছে হয়তো না। ভাবছি যে এখন সে তো আর্জেন্সি ফিল করছে না, বা অন্য কাজে ব্যস্ত আছে। ঠিক আছে, এই জন্য তো আমি ইচ্ছে করেই নোটটা করেছি, কারণ আমার অভিজ্ঞতা বলে যে বাস্তবে 50%-এর বেশি এই অবস্থায় হবে না। কারণ কি, টাইমিং টাইমিং আছে তো, এখন সবাই যেমন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। এখন তুমি হলে থাকো বা ঢাকা ইউনিভার্সিটি আশেপাশে থাকো, তখন তোমার ফুল কনসেন্ট্রেশনটা কি থাকে? লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, কেউ তোমাকে কিছু বলবে না। তখন তুমি টাইম অ্যাডজাস্ট করতে পারো। যেই আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছি গ্রামে গ্রামে, উপশহরে বা বিভিন্ন জায়গায় চলে গিয়েছি, তখন কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা আর ওইভাবে ফোকাস নাই। সুতরাং ওই টাইমিং মেলানো তখন অনেকেরই হয় না। হয়তো প্যারেন্টসরাই বলতেছে বাজারে যাও, এটা করে আনো, ওইটা করে আনো। ঠিক আছে, সে হয়তো গেল বাজারে, ভাবলো যে এই 1 ঘন্টার মধ্যে চলে আসবো। তো বাজার তো ওর হাতে কন্ট্রোলে নাই। ভিড় দেখে, এটা দেখে, ওইটা দেখে আসতে আসতে আর আধা ঘন্টা চলে গেছে। ঠিক আছে, তারপর সে দেখলো যে আধা ঘন্টা, 1 ঘন্টা চলেই গেছে, এখন আর ক্লাসে ঢুকিয়ে আমি কি করবো? এগুলো হচ্ছে বাস্তবতা। সেই জন্য আমি ইচ্ছা করে একটু নোট ডিটেল করে দিচ্ছি মোটামুটি, যাতে পরেও সে দেখে মোটামুটি ওই একটা পরীক্ষার প্রস্তুতির অবস্থায় পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দেই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।